আসসালামু আলাইকুম সবাইকে। ভার্সিটি মাস্টার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই যে ক্লাসটিতে, আজকের এই 3 নম্বর ক্লাস, অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অধ্যায় 4-এর শেষ ক্লাস হতে যাচ্ছে এটি। এই পর্যন্ত আমরা ক্লাস 1 এবং ক্লাস 2-এ হল বিভব থেকে শুরু করে বায়োট স্যাভার্টের ল এবং এর সাথে সম্পর্কযুক্ত সব ধরনের রাশির ইন ডিটেল পড়ে ফেলেছি। শেষ পর্যায়ে এসে আমরা দেখব এই ক্ষেত্রে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ যেসব টপিক গুলো আছে সেগুলো কিভাবে কাজ করছে, একই সাথে প্রশ্নগুলো প্রতি বছর কিভাবে আসছে। তো তারই ধারাবাহিকতায় আমরা ক্লাসটা শুরু করে ফেলছি। সবার প্রথম আমরা যখনই ক্লাসটা শুরু করছি, প্রথমের অংশে দেখে নেই আমরা আজকে কি কি অংশ এখানে পড়বো। সবার প্রথম যে কন্টেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি 7, 8, 9, 10 এবং 11, অর্থাৎ প্রথম আমরা শুরু করব দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের কি পরিমাণ বল কাজ করে, সেই ক্ষেত্রে বলটা কি আকর্ষণধর্মী বল নাকি বিকর্ষণধর্মী বল, এবং তাদের বলের পরিমাপ করা, সেই ধরনের সব ধরনের তথ্য এখানে থাকবে। দ্বিতীয়ত, চৌম্বক ক্ষেত্রে পরিবাহী তারে কতটুকু টর্ক সৃষ্টি হয় বা টাউ আমরা সৃষ্টি করতে পারি, যে টাউ দ্বারা যে ইন্ডিকেশনটা করব সেই ইন্ডিকেশনের টর্কের মানটা কত সেটাও আমরা বের করব। একই সাথে ভূচুম্বকত্ব বা ভূচৌম্বকত্বে সবচেয়ে বেশি যেটা আসে বিনতি এবং বিচ্যুত কোণ। একই সাথে এই জায়গাটা যে চুম্বক ক্ষেত্র আছে বা ভূচৌম্বক আছে সেটার অনুভূমিক এবং উলম্ব উপাংশের মানগুলো নির্ণয় করাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ অংশের মধ্যেই পড়ে। তারপরে চৌম্বকের বৈশিষ্ট্য ও চুম্বকত্ব এবং চৌম্বক ভ্রামক, এই দুটো থেকে প্রশ্ন এখন পর্যন্ত না আসলেও আমরা এগুলো কোনোভাবেই বাদ দিব না, যাতে কিনা এখান থেকে আসা অন্যান্য টপিক গুলো অবশ্যই তোমার কাছে ক্লিয়ার থাকে। এই ক্ষেত্রে এই বিষয়গুলোই আমাদের মুখ্য বিষয়, যার মধ্যে বুঝতে পারছি যে যতগুলো টপিক আছে সবগুলো টপিকই এখানে সম্পর্কযুক্ত হয়েছে। একই সাথে এটা একটা অপরচুনিটি তোমার জন্য, যে এখান থেকে খুব একটা রিটেন প্রশ্ন যেহেতু এখন পর্যন্ত আসতে দেখোনি, তার মানে ভূচৌম্বক বিনতি এগুলো থেকে রিটেন প্রশ্ন আসাটাও কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা সামনে ক্লাসে ফেরত চলে যাই। এই ক্লাসে ফেরত চলে যাবার আগে যে বিষয়টা আমাদের বুঝতে হবে, এখান থেকে প্রশ্ন কোন কোন বিশ্ববিদ্যালয়ে খুব ফ্রিকোয়েন্টলি আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19, গুচ্ছর 20-21-এ এবং রাজশাহী ইউনিভার্সিটির 12-13-তেও আমরা এখান থেকে প্রশ্নগুলো আসতে দেখছি। এবং যে কথাটা বলছিলাম, এখানে যেহেতু রিটেন থেকে প্রশ্ন এখনো আসেনি, তাই রিটেনের প্রশ্নগুলোর প্র্যাকটিসের জন্য এই চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই হেল্প করবে। তাহলে চলো এই জায়গাটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। সবার প্রথম, দুইটা সমান্তরাল তড়িৎবাহী তারের ওপর চৌম্বক ক্ষেত্রের বল কতটুকু কাজ করছে এটা বুঝবার জন্য দুইটা তারের কথা আমরা চিন্তা করতে পারি, এবং দুইটা তারে তড়িৎ প্রবাহের মানটা আমরা চিন্তা করতে পারি, একটা I1 এবং একটা হচ্ছে গিয়ে I2। এই দুটোর মাঝখানে ভাই একটা দূরত্ব চিন্তা করছি, পরস্পর হতে দূরত্বকে আমি ডি দ্বারা চিহ্নিত করলাম। তাহলে দুইটা সমান্তরাল পরিবাহী তার, তাদের প্রত্যেকের মধ্যে তড়িৎ প্রবাহের মানটা I1 এবং I2 করে ধরে নিয়েছি, তারা পরস্পর ডি দূরত্বে অবস্থিত হয়েছে। সেই তারটার এল দৈর্ঘ্যে একে অপরের উপর কতটুকু বল প্রয়োগ করবে সেটার মানটা কিন্তু আমরা বের করেছি, এফ ইজ ইকুয়ালস টু মিউ I1 I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই ডি ইন্টু এল। এই এলটা কত? এল এর মানটা হচ্ছে গিয়ে যতটুকু দৈর্ঘ্য ছিল, অর্থাৎ যতটুকু তারের দৈর্ঘ্য ছিল। তাহলে তারটার দৈর্ঘ্য এল যতটুকু দৈর্ঘ্য নিয়েছি তার মধ্যে যতটুকু বলটা কাজ করে। তাহলে তুমি এটাও বলতে পারো যে ভাইয়া, এই ক্ষেত্রে এল দৈর্ঘ্যে বল কাজ করছে এফ পরিমাণ, তাহলে একক দৈর্ঘ্যে বল কতটুকু কাজ করছে সেটাকে আমরা বলতে পারি এফ বাই এল। তাহলে এলটা এই পাশে চলে আসলে তাহলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে ফর্মুলাটা হয়ে যায় এই জায়গাটায় একক দৈর্ঘ্যে কতটুকু বল সেটা এফ বাই এল মিউ I1 I2। এটাও ব্যবহার করতে পারো, আবার কতটুকু ক্রিয়াশীল বল এটার মানটাও ব্যবহার করতে পারো। এই দুইটোই সমভাবে পরীক্ষায় আসতে দেখা গেছে। এখন আমাদের এই জায়গাটায় বোঝার জন্য তুমি যাতে বুঝতে পারো I1 আর I2 দিকটা যদি একই দিকে হয় এবং দুইটা তাহলে আকর্ষণ ধর্মী হয়, তাহলে I1 আর I2 তড়িৎ প্রবাহের দিকটা যদি একই ধর্মী, যেটা আগের ক্লাসে তোমাদেরকে ডাইরেকশন দিয়ে ক্রস এবং ডট প্রোডাক্ট দিয়ে বুঝিয়েছে আকর্ষণ কিভাবে হচ্ছে, এবং দিকটা যদি বিপরীত ধর্মী হয় তাহলে কি হয়ে যাবে? অবভিয়াসলি বুঝতে পারছি, বিকর্ষণ ধর্মী বা রিপালশন ফোর্স হয়ে যাচ্ছে। তাহলে বিকর্ষণ ধর্মী হওয়ার কারণে তড়িৎ প্রবাহের একটার দিক যদি হয় I1 এই দিকে, আরেকটার দিক যদি হয় I2 এই দিকে, মধ্যবর্তী দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করতে পারি। তখন সেই এফটা হয়ে যাবে কি? বিকর্ষণ ধর্মী বল। তাহলে তোমার কাছে বোঝা হয়ে গেল এই রাশিটার কি কি প্রয়োজন এবং এখানে কি পরিমাণ বল কাজ করছে। পরের স্লাইডে যাচ্ছি, এখান থেকে কি কি ধরনের ম্যাথ আসছে এই ব্যাপারটা বোঝার জন্য। সবার প্রথম আমাকে বলছে 0.5 মিটার ব্যবধানে অবস্থিত দুইটা সমান্তরাল তার, তার মানে কি? আমাকে এই জায়গাটায় ডি এর মানটা এর আগের স্লাইডের মতো দিয়ে দিয়েছে। সেই তারের উভয়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, উভয়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মানে
I1 এবং I2 দুইজনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 10 অ্যাম্পিয়ার। উভয়ের তারের দৈর্ঘ্য, সে তারের দৈর্ঘ্যগুলো কতটুকু করে বলেছে, এল এর মান বলেছে 0.5 মিটার। এখন বলেছে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা কত নিউটন। তাহলে এফ এর ফর্মুলার কথা তোমরা যদি বলো যে এফ ফর্মুলা কত বল কাজ করছে, এটা কিন্তু মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই। এবং তুমি যদি খেয়াল করে থাকো এদের মধ্যবর্তী যে দূরত্বটা ছিল, এই যে আগের স্লাইডে এই যে মধ্যবর্তী দূরত্বটা কত দিয়েছিলাম, ডি দিয়েছিলাম, সেই ডি ইন্টু এল। তাহলে দেখো এই যে সূত্রটা আমরা লিখেছি এইটার সাথে ঠিক আগের স্লাইডের যে সূত্রটা ছিল, এই যে এটার পুরোপুরি ভাবে কিন্তু মিলে গেল। আমাকে বল বের করতে বলেছে, একক দৈর্ঘ্যে বল না, শুধু বলটা বের করতে বলেছে, তাই আমি মানটা লিখেছি। তাহলে বলটা বের করতে বলছে, আমি মিউ নট লিখছি 4 পাই 10⁻⁻⁷। I1 I2 দুজনের মান 10, টোয়াইস পাই, ডি এর মানটা বলে দিয়েছে কত, ডি এর মান 0.5, আর এল এর মানটা বলে দিয়েছে এটাও হচ্ছে গিয়ে ব্যবধানে অবস্থিত, উভয় তারের দৈর্ঘ্য 0.5। তাহলে 0.5 0.5 কাটা, পাই পাই কাটা, এটা দিয়ে 2 কাটা, তাহলে 2 × 10⁻⁻⁵ চলে আসছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 × 10⁻⁻⁵ নিউটন। দেখো তো হাতে হাতে ক্যালকুলেশন করে ক্যালকুলেটর ছাড়া দেখিয়েও দিলাম ব্যাপারটা, পুরো ম্যাথের অংশে মান কিভাবে বসাবো, ফর্মুলা কিভাবে চিন্তা করলাম, সেই অংশটা দেখে তুমি বুঝতে পারছো কিনা গুচ্ছর 20-21 এই প্রশ্নটা। ঠিক আছে, মান যেহেতু তুমি এখন দেখে বুঝতে পারছো যে ঠিক আছে হাতের ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়াও কিভাবে করা যায় সেটাও আমরা বুঝে গেছি, তাহলে পরের প্রশ্নটার দিকে একটু আগাই। এই প্রশ্নটা মান বসানো না, বরং একটা আরেকটার কত গুণ, এই ধরনের প্রশ্ন আসবে। এবং এবার কিন্তু আপনাকে ডাইরেক্টলি বলের কথা বলবে না, এবার আপনাকে বলবে একক দৈর্ঘ্যে বলের কত। তাহলে একক দৈর্ঘ্যে বলের সূত্রটা, আপনি একটু আগে বলের সূত্রটা বের করেছেন, সেটা ছিল মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই ডি ইন্টু হচ্ছে গিয়ে এল আমরা ব্যবহার করেছিলাম, অর্থাৎ তাদের দৈর্ঘ্যটা যতটুকু ছিল। এই ক্ষেত্রে আমি যদি বলি একক দৈর্ঘ্যে বলের মান, তার মানে এফ বাই এল, সূত্রটা আমি কি পেয়ে যাচ্ছি, মিউ 1 I1 I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই ডি। তোমার যদি মনে হয় যে ভাইয়া এত বড়টাকে আমি চিহ্নিত না করে আমি এটাকে এফ প্রাইম দিয়ে চিহ্নিত করতে চাই, কোনো অসুবিধা নেই। খেয়াল করে দেখো এফ প্রাইমের সাথে এই যে লাল পার্টটুকু, এই যে এতটুকু, দেখো এতটুকু পুরো ধ্রুব রাশি। তার মানে আমি কিন্তু কথাটা এভাবেও বলতে পারতাম যে এফ প্রাইম প্রপোর্শনাল ছিল তাদের যে তড়িৎ প্রবাহ আছে তাদের গুণফল ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে। এখন আমাকে কি বলেছে খেয়াল করছে, দুইটা সমান্তরাল তারের মধ্যে একই মানের তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এবং তার দুটি প্রতি একক দৈর্ঘ্যে এফ এর বল দ্বারা একে অপরকে বিকর্ষণও করছে, তার মানে বলের প্রকৃতিটা বিকর্ষণ ধর্মী। যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ করে ফেলা হয় এবং তার দ্বয়ের মধ্যে দূরত্বকে 3 গুণ করে ফেলা হয়, তবে প্রতি একক দৈর্ঘ্যে বলের মানটা কত। তার মানে আমি কথাটাকে এখন এভাবেও লিখতে পারতাম, এই যে প্রপোর্শনটা লিখেছি এফ প্রাইম, সেটাকে কিন্তু আমি এভাবেও, এর আগের তুলনায় কয় গুণ হয়ে গেছে, 2 গুণ হয়ে গেছে, 2I1, I2টাও কত হয়ে গেছে, 2 গুণ হয়ে গেছে, এবং দূরত্বটা কি বলেছে 3 গুণ করে ফেলেছো, তাহলে এখনকার দূরত্বটা আগের দূরত্বের 3 গুণ। তাহলে দেখো তো জিনিসটা কাইন্ড অফ এইভাবে বুঝাচ্ছে কিনা যে এফ প্রাইমটা এই আগের যে মানগুলো 4/3, এই I1 I2 সেটার যে আগের মানটা ছিল সেই মানটাকে আমি মান বসিয়ে দিচ্ছি, যে এফ ডাবল প্রাইম যদি আমি চিন্তা করি, এটা এফ ডাবল প্রাইম, এটা হচ্ছে আগের এফ প্রাইমের পুরোপুরি ভাবে 4/3 হয়ে গেছে। ওই এফ প্রাইমটা আমি কি হিসেবে চিহ্নিত করছিলাম, এফ বাই এল এর অংশটা। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে আসছে বি নাম্বারটা। এই যে ম্যাথটার মধ্যে কোনো রকম মান বসানো না, বরং একটা অপরটার কত গুণ অনুপাত একক দৈর্ঘ্যে বের করা, সেই অংশটা ঢাকা ভার্সিটির 18-19 প্রশ্নটা দেখো ম্যাথমেটিক্যাল, তুমি এটা দেখে বুঝতে পারছো কিনা মান বসানোটা। আচ্ছা,
যেহেতু এই পর্যন্ত তোমার কাছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেছে, তাহলে পরের অংশটার দিকে আমি একটু ফোকাস করতে চাই, যেটা আমাদের জন্য খুবই সহজ এবং এটা এর আগের ক্লাস থেকে আমরা পড়ে এসেছি। যে পাশাপাশি স্থাপিত দুইটা পরিবাহী তারের ভিন্ন ভিন্ন উৎস হতে একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। আপনার মনে থাকার কথা, একই দিক বরাবর যখন কিনা তড়িৎ প্রবাহ হচ্ছে, দুটি ভিন্ন তার, এই যে I1 আর I2, একটু আগে আমরা পড়ে এসেছি, একই দিকে তড়িৎ প্রবাহ, মধ্যবর্তী দূরত্বটা ডি, এই ক্ষেত্রে যে এফ বলটা কাজ করে, এইটার প্রকৃতিটা হয় হচ্ছে গিয়ে আকর্ষণ ধর্মী। তাহলে আমাদের এই অংশটার মধ্যে বলতে পারবো পরস্পরকে তারা কি করে ফেলবে, আকর্ষণ করে ফেলবে। তাহলে এটা ছিল আমাদের রাজশাহী ইউনিভার্সিটির 12-13 প্রশ্ন। তার মানে দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের বল, এই ধরনের প্রশ্নগুলো আসবে আপনার 3 ধাঁচের। আপনি ডাইরেক্টলি বলের সূত্রে মান বসিয়ে দিবেন। দ্বিতীয়ত, একক দৈর্ঘ্যে মান আপনাকে বের করতে বলতে পারে, বলকে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ দিয়ে দিবেন, অথবা সে সূত্রের মধ্যে একটা অপরটার কত গুণ অনুপাত বের করা। তৃতীয়ত, তাদের মধ্যে কেমন ধর্মী বল প্রকাশ পাচ্ছে, আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী, এইটা আপনাকে এমসিকিউ আকারে দিয়ে দিবে। সো এই 4 ধরনের প্রশ্নের প্যাটার্নই দেখবেন ঘুরে ফিরে মিক্স আকারে আপনাকে আসতেছে। তাহলে এই ব্যাপারটা যেহেতু আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের কাছে চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর কতটুকু টর্ক সৃষ্টি হয়। এই টর্ক সৃষ্টিটায় টর্কটাকে আমরা টাউ দিয়ে প্রকাশ করে থাকবো, এবং এখানের এই যে টর্কের প্রশ্নটার মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রিসেন্ট টাইমসে এসেছে 16-17-তে, এবং গুরুত্ব অবশ্যই আমরা 2 স্টার দিয়ে রেখেছি। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, রিটেনের প্রশ্ন এখনো এখান থেকে আসেনি, বাট এটা কোনোভাবেই মানে ফেলে দেওয়ার মতো টপিক না, অবশ্যই আমাদেরকে ব্যাপারটা ডিটেলেই পড়ে যেতে হবে। তাহলে এখানে কতটুকু থিওরি পড়তে হবে যাতে কিনা আমাদের পরীক্ষায় আনসার করতে গেলে ব্যাপারটা সুবিধাজনক হয়, সেটা হচ্ছে এই অংশটুকু। একটা এন পাক বিশিষ্ট তড়িৎ প্রবাহের কথা আমরা বলছি, তার মানে পাক সংখ্যা হচ্ছে কি এন পাক। এখন এন এর ব্যাপারটা আপনারা জানেন, এইটা পূর্ণ সংখ্যাও হতে পারে, একই সাথে এটা ভগ্নাংশ কিন্তু হতে পারে, যেটা আমরা ফার্স্ট লেকচারে ব্যাপারটা বুঝিয়ে এসেছি। তার মানে ক্লাস 1-এ এই চ্যাপ্টারের জন্য এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মানটা আমরা আই বলেছি, এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট কুণ্ডলী সুষম চৌম্বক ক্ষেত্র বিতে এই জায়গাটার মধ্যে যদি স্থাপন করি, কুণ্ডলীতে সৃষ্ট টর্কের মানটা কত হবে। তাহলে টর্কের মানটা, সৃষ্ট টর্ক, এইটা হয়ে যাচ্ছে টাউ ইকুয়াল টু এন আই এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর এই অংশটার মধ্যে কিন্তু ভাইয়া যদি ভ্যালু দিতে চাইতাম, অবশ্যই সাইন থিটার অংশটাও রাখতে পারতাম, বাট আমরা মানটা ব্যবহার করেছি, যেহেতু দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি পোর্শনে থাকছে। এখন ক্ষেত্রফল ভেক্টর এ, এটার দিকটা আপনি কিভাবে বের করবেন। আমরা জানি কুণ্ডলীর ক্ষেত্রে, এই যে কুণ্ডলী, কুণ্ডলীর মধ্যে আপনি যদি আপনার ডান হাতটা রেখে তড়িৎ প্রবাহের দিকটাকে প্রকাশ করতে থাকেন, তাহলে ঘূর্ণনের 4টা আঙ্গুল মুষ্টিবদ্ধ করছেন, বৃদ্ধাঙ্গুলি যেদিকে যেদিকে ইন্ডিকেট করছে, তার মানে কি ভেতরের দিকটা, ওই ভেতরের দিকটা ইন্ডিকেট থাকবে, এ এর দিকে হবে সেদিকে। আপনি বাইরে থেকে দেখছেন, তাহলে আপনি এই ভেতরে ঢুকে যাওয়াটাকে দেখবেন, আর তাহলে কোনো কিছু ভেতরে চলে যাচ্ছে বা আপনার থেকে দূরে চলে যাচ্ছে, ওই যে ক্লাস 1-এ বলেছিলাম, আদি সমাজে সেই শিকারের জন্য কি হতো, একটা তীর ছোড়া হয়েছে, সেই তীরের শেষ প্রান্ত থেকে আপনি দেখলে ওর দুটো ফেদার বা পাখনাকে দেখতে পারবেন। তাহলে সেখান থেকে আপনি বুঝতে পারবেন কি সেটা হয়ে যাচ্ছে ক্রস, সেটা হচ্ছে এর দিকটা। কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের কথা যখন আমাদেরকে বলবে, সেটা হচ্ছে NIA। তাহলে এই অংশটার মধ্যে তার মানটা আমরা বের করতে পারছি। তার মানে তার জন্য টর্কের কথা বলো বা কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের কথা বলো, প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ব্যবহার করে দেখব কিভাবে কি কি কাজ করতে পারি। তাহলে এখান থেকে প্রশ্ন কেমন এসছে আমরা এটা একটু দেখে নিই। আমাকে ডাইরেক্টলি একটা দীর্ঘ বলে দিয়েছে, এতটুকু দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, তাই আমি এল এর মানটাকে 40 সেন্টিমিটার না লিখে 40/100 এত মিটারও বলতে পারি, অর্থাৎ 0.4 মিটারও বলতে পারি। এবং 20 সেন্টিমিটার প্রস্থ, প্রস্থকে আমি ডি, 20/100 সেটাকে 0.2 মিটারও বলতে পারি। পাক সংখ্যা বলে দিয়েছে, এটাকে কিন্তু আমি এন দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কতগুলো টার্নস আছে আর কি। আয়তাকার একটা কুণ্ডলী, রেক্টেঙ্গুলার, আমরা এই জায়গাটার মধ্যে একটা টার্নস নিয়েছি, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো আমরা করেছি, সেই কারেন্ট ফ্লোটা কত, কারেন্ট ফ্লোটা হচ্ছে আই কারেন্ট ফ্লো। কুণ্ডলীটা 5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করেছি, ঠিক আছে, তার মানে চৌম্বক ক্ষেত্রটাও আমাকে বলে দিয়েছে। আমার কাছে জানতে চাইছে এর উপর ক্রিয়াশীল টর্কের মানটা কত। একটু আগে খেয়াল করেন, আপনি ফর্মুলা পড়েছেন, টর্ক টাউ ইজ ইকুয়ালস টু NIAB। তাহলে আমি এই জায়গাটায় টর্কের ফর্মুলাটা লিখছি, টাউ ইজ ইকুয়ালস টু NIAB।
এ বি। এন এর মানটা আমাকে কত বলে দিয়েছে? এন বলে দিয়েছে 100। আই এর মানটা কত বলে দিয়েছে? আই বলে দিয়েছে 10। ক্ষেত্রফল আপনি বের করবেন। আয়তাকার কুণ্ডলী দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া, তার মানে আপনি কি করবেন? 0.4 ইন্টু 0.2। আর বি এর মানটা বলে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে 5। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারছেন 4 দুগুণা 8 হয়ে যাচ্ছে। 2 ঘর 0.0 ইন্টু 10⁻³ ইন্টু 5। তাহলে আমি এই অংশটার মধ্যে বলতে পারছি যে ঠিক আছে, এইটার মধ্যে যদি 2 ঘর চলে যায় তাহলে সে হয়ে যাবে 8। তাহলে 80 × 5। তাহলে আমি এই জায়গাটায় 0 রাখলাম, 5 40 রাখলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এই জায়গাটায় টর্কের মান নিউটন মিটার। তাহলে এটাই আমাদের জন্য অ্যান্সারটা হয়ে যাচ্ছে, এবং সেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে ডি। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 16-17তে আসা টর্ক নির্ণয় করা একটা গাণিতিক সমস্যার ম্যাথ আমরা এই অংশটায় দেখলাম। আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা রাশির মান বসানো, এবং এই গাণিতিক অংশটা আপনি ক্লিয়ার আছেন কিনা। ঠিক আছে, আমরা যেহেতু এই পর্যন্ত ব্যাপারটা দেখে ফেলেছি এবং মান বসানো বুঝলাম, এখান থেকে তাহলে প্রশ্ন আসতে পারে দু ধাঁচের। আইদার আপনাকে টর্কের কথা জিজ্ঞাসা করতে পারে, অথবা কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের কথা জিজ্ঞাসা করতে পারে। যেটা আমরা পরের ম্যাথটা একটা চৌম্বক ভ্রামক বের করার প্রশ্ন দেখবো, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16-17তে এসেছিল। সেটা হচ্ছে আপনাকে ডাইরেক্টলি পাক সংখ্যা বলে দিয়েছে, সেটা হচ্ছে এন, এবং আপনাকে জানিয়ে দিচ্ছে তার ব্যাসার্ধের মানটা কত। তাহলে এটাকে আমি আর হিসেবে চিন্তা করলাম, তাহলে 0.03, কারণ আমরা জানি 3 সেন্টিমিটার মানে 3/100। এটা হচ্ছে গিয়ে, এটা আমরা মিটার এককে বের করতে পারি। সো এটা মিটার এককে নেবার জন্যই আমরা ক্যালকুলেশন করেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে মিটার। এটাও কত? মিটারে ইউনিটে আসছে। এখন একটা বৃত্তাকার কুণ্ডলীতে কি করেছে সে? তড়িৎ প্রবাহ দিয়েছে I = 6 অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহিত হলে চুম্বক ভ্রামকের মানটা বের করতে বলেছে। আপনি একটু আগে ফর্মুলা পড়ে এসেছেন, সেটা হচ্ছে এই চৌম্বক ভ্রামক μ = NIA। তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায় μ = NIA। তাহলে আমি এই অংশটার মধ্যে এন এর ভ্যালু কত বসাতে পারবো? 20। আই তড়িৎ প্রবাহ আমাকে বলে দিয়েছে 6। আর এটা আমি জানি যে বৃত্তাকার যদি কোনো একটা কুণ্ডলী হয়, তার ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাকে লিখতে হবে πr²। আর এর মানটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার, তার মানে 0.03 এর হোল স্কোয়ার। তাহলে এই জায়গাটায় ভাইয়া লিখতে পারবো 20 × 6 ইন্টু 3 এর স্কোয়ার। যদি এটা লিখতে চাই আমি পাইকে, কিন্তু দেখেন নিজের সুবিধার জন্য এভাবেও লিখতে পারতাম, 3 × 10⁻⁻² এর স্কোয়ার। তাহলে ব্যাপারটাকে আমি এভাবে লিখতে পারতাম, 20 × 6 ইন্টু পাই এর জায়গায় লিখতে পারবো 3.14 ইন্টু এটা হচ্ছে গিয়ে 9, আর এটা স্কোয়ারের জন্য 10⁻⁻4। দেখেন তো এই সেম অপশনটা এই জায়গাটায় মিলছে কার সাথে? বি এর সাথে। তাহলে বড় একটা ক্যালকুলেশন হাতে হাতে করা লাগবে, ব্যাপারটা এরকম না। বরং আপনাকে এই যে ক্যালকুলেটর ফর্মে আপনি লিখবেন সেটাই আপনার কাছে চেয়েছে। এবং এটা পুরোপুরি যে সঠিক অ্যান্সার ব্যাপারটা এমন না, এটা একদম কাছাকাছি সঠিক মানের একটা মান যাবে, কারণ আপনি 3.14 নিয়েছেন। আপনি 3.14159 এরকম করে পাই এর মানটা আগাতে থাকে। So আপনারা দেখেন এই অংশটায় টর্ক রিলেটেড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে পরিবাহী তারের সৃষ্ট টর্ক যখন বলা হয়, তার 2 ধরনের প্রশ্ন আসে। তার মধ্যে শেষ প্রশ্নটা ছিল চুম্বক ভ্রামকের। এই ম্যাথমেটিক্যাল অংশটা আপনি ক্লিয়ার আছেন কিনা? ঠিক আছে, আমাদের এই পর্যায়টা যেহেতু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আমরা তাহলে নতুন একটা টপিকে চলে যাচ্ছি। সেই নতুন টপিকটা হচ্ছে ভূচুম্বকত্ব, এবং এর সাথে দুটো কোণ, বিনতি এবং বিচ্যুতি।
ভূচম্বকত্ব থেকে আমরা দুটো বিষয় পড়বো, একটা ভূচম্বকের অনুভূমিক এবং উলম্ব উপাংশ কি পরিমাণ পড়ে। একই সাথে আপনি যখন একটা চুম্বক নিয়েছেন সেই চুম্বকটাকে আপনি যদি রাখেন, আপনি দেখবেন একদম সঠিক যে উত্তর দক্ষিণ আছে সেইটা থেকে সে কিছু পরিমাণে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, মানে কিছু পরিমাণ অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে সঠিক উত্তর দক্ষিণ থেকে কিছু পরিমাণ অ্যাঙ্গেলে উত্তর দক্ষিণ শো করার যে ব্যাপারটা, এই যে যতটুকু অ্যাঙ্গেল সে তৈরি করেছে, এটাকে আমরা বলে থাকি বিচ্যুতি কোণ হিসেবে। এবং আপনারা যদি চিন্তা করে থাকেন যে আচ্ছা আমি এটাকে এইভাবে করে ধরে রেখেছি, এখন এইটা চুম্বকটা দেখে একদম সোজা থাকে না, বরং এখানে সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটা কিছু পরিমাণ বাঁকা হয়ে ভাবে থাকে। এই যে সঠিক মানে আমার সমান্তরালের সাথে অনুভূমিকের সাথে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, ওইটাকে আমরা বলে থাকি এই জায়গাটায় বিনতি কোণ হিসেবে। একটা ডিক্লাইনেশন, একটা হচ্ছে গিয়ে ডিপ। তাহলে এই দুটো অংশের যে মান আমরা ব্যবহার করছি, এগুলো দেখতে পাবো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং চিটাগাং ভার্সিটির এই প্রশ্নগুলো খুবই কমন আকারে এগুলোতে এসেছিল। এবং এই মানগুলো এখন আমরা ব্যবহার করব যাতে কিনা আমরা বুঝতে পারি। তাহলে চলেন, সবার প্রথম যে কনসেপ্টটা, অর্থাৎ এখানে থিওরিটিক্যাল যে পার্টটা, সেটা আমাদের জন্য বুঝতে হবে। ভূচম্বক ক্ষেত্রে বি, আমরা যদি বলি ভূচম্বক ক্ষেত্রে এটা কাজ করছে কি, বি কাজ করছে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল আমরা দিয়ে নিচ্ছি, তাহলে সেইটার ক্ষেত্রে আমরা যদি বলি যে উপাংশ ওই স্থানটায় আমাকে বলে দিয়েছে কি বিনতি কোণটা, মানে ভরকেন্দ্র মুক্ত ভাবে জ্বলালে যতটুকু অ্যাঙ্গেল করছে সেটা কি, এই যে বিনতি হয়ে যাচ্ছে, বিনতি কোণ। তাহলে এই বি এর বিনতি কোণটা আমাকে বলে দিয়েছে এই জায়গাটার মধ্যে, এবং এই চুম্বকটাকে ভরকেন্দ্র মুক্ত ভাবে ঝুলানোর কারণে অনুভূমিকের সাথে যত কোণ সে তৈরি করছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের বিনতি কোণ। এই বিনতি কোণটা আমি দেখতে পাচ্ছি এই ম্যাগনেটটাকে এভাবে ধরে রেখেছিলাম, এই যেভাবে ম্যাগনেটটা কি করেছে, এইভাবে করে এই দিক বরাবর কাজ করছে। তাহলে এটার সাথে যে পরিমাণ অংশ বিনতি কোণ কাজ করছে, তাহলে অনুভূমিক উপাংশটা কত হয়ে যাবে, বি এ ইকুয়াল টু এইচ যদি আমরা বলতাম। সো এই এইচ এর মানটাকে আমি যদি আইডেন্টিফাই করি, একটু খেয়াল করে দেখেন, এইচ এর মানটা বি এর সাপেক্ষে আমি যদি আইডেন্টিফাই করি, এইচ চলে আসছে বি কস যে বিনতি কোণটা হচ্ছে, সেই বিনতি কোণটার মানটা আমরা বের করছি ডেল্টা। একইভাবে যদি বলতাম উলম্ব উপাংশ কত আসছে, সেটা এখানে যে বি আসছে সেই বি সাইন ডেল্টা। তাহলে আমাদের দুটো উপাংশ, একটা অনুভূমিক বা হরাইজন্টাল কম্পোনেন্ট, আর একটা উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই দুইটা জিনিস আমি পেয়ে যাচ্ছি। এখন ওই বরাবর আমি যে দুটো মান পেয়েছি, ধরেন আমি এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 1 এবং এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন নাম্বার 2 কে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিভাইড করে দিই, আমি কিন্তু ইজিলি লিখতে পারি tan ডেল্টা ইজ ইকুয়ালস টু আমার যে মানগুলো আছে সেটা কি ভি বাই এইচ। তাহলে সেখান থেকে তাহলে বিনতি কোণটাও বের করতে পারি tan ইনভার্স ভি বাই এইচ দ্বারা। তাহলে সেই মানগুলো আমি বের করতে পারছি। একই সাথে আমি যদি 2 এর স্কোয়ার যোগ 1 এর স্কোয়ার করি, আমি এখান থেকে ইজিলি বুঝতে পারি ভি স্কোয়ার এবং এইচ স্কোয়ার, এই দুটোর মান যে আমরা নিচ্ছি সেগুলো কত কত করে থাকছে, এইচ আর ভি এর মানের, সেগুলো আমরা লিখতে পারতাম বি স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা আর কজ স্কোয়ার ডেল্টা। এইটার মানটা পুরোপুরি ভাবে আমরা লিখতে পারতাম। তাহলে এখান থেকে আমাদের যে মানটা আমরা লিখতে পারলাম, এই যে পোর্শনটুকু, এখান থেকে দেখেন তো পাশের সাইডে ভাইয়া ডাইরেক্টলি লিখতে পারছি ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার সামথিং প্লাস কস স্কোয়ার সামথিং একটা অ্যাঙ্গেল, এটার জন্য এই অংশটার মান হয়ে যায় কত 1, যেটা আমরা 9-10 জেনারেল ম্যাথে চ্যাপ্টার 9 ট্রিগোনোমেট্রিতে 9.1 প্রথম পড়েছিলাম। তাহলে এই অংশগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং দুই মেরুতে বিনতি কোণটা বলে দেওয়া আছে সেটা কত 90 ডিগ্রি বলে দেওয়া আছে, এবং বিষুব রেখার ক্ষেত্রে সেটা হয়ে যায় কত 0 ডিগ্রি। তার মানে আপনি যখন এই যে একটা চুম্বককে নিয়ে গেছেন, এই চুম্বকটাকে নিয়ে আপনি উত্তর মেরুতে নিয়ে গেছেন, উত্তর মেরুতে দেখবেন চুম্বকটা পুরো এইভাবে করে আকর্ষণ করছে, মানে আপনার এখানে সুতো দিয়ে লাগানো, আপনি এভাবে ধরে রেখেছেন বাট এটা এইরকম করে ফেলেছে, তাহলে কি অনুভূমিকের সাথে সে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। আর যদি সেটা বিষুব রেখার উপর রাখেন, বিষুব রেখায় দেখবেন একদম পুরোপুরি সমান্তরালে চুম্বকটা কাজ করছে। তো এই দুটা তথ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝেই পরীক্ষায় আসতে দেখা যায়, সো এটা যেন কোনোভাবেই কখনো ভুল না হয়, ঠিক আছে। তাহলে বিনতি কোণ আমরা ক্লিয়ার হয়ে গেছে এবং বিচ্যুতি কোণটাও আমরা ক্লিয়ার হয়ে গেছে। বিনতি কোণটা আমরা ডিপ বলে থাকি এবং বিচ্যুতিটাকে ডিক্লাইনেশনও বলে থাকি। চলেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাই এখান থেকে আসা ম্যাথগুলো।
পৃথিবীর উভয় চুম্বক মেরুতে বিনতির মানটা আমাকে জানতে চেয়েছে। চুম্বক মেরুতে বিনতি কোণ যেটা হয়, মানে ডিপ যেটা হয়, সেটা কি একদম নুয়ে পড়ে, মানে 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সি। এটা হচ্ছে কি আমাদের অংশ। ঠিক পরেরটার কথা যদি বলি, কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মানটা বলে দিয়েছে 22.5 মাইক্রোটেসলা এবং বিনতিটা বলে দিয়েছে 30 ডিগ্রি। বলেছে তার অনুভূমিক উপাংশের মান বের করতে। দেখেন অনুভূমিক উপাংশ একটু আগে ফর্মুলা লিখেছেন, বি কস ডেল্টা। তাহলে বি এর মান কত? 22.5 কস 30 ডিগ্রি। তাহলে এটাকে লেখা যায় 22.5 ইন্টু √3/2। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা। তাহলে জাহাঙ্গীরনগর ভার্সিটির 18-19 এই ম্যাথটায় মান বসানোর অংশটা ফর্মুলা আপনি ক্লিয়ার আছেন কিনা এটা একটু খেয়াল করে নেন। আচ্ছা, যেহেতু আপনি মান বসানোর অংশটা দেখতে পাচ্ছেন, তখন আপনি দেখতে পাবেন এটার অংশটা চলে আসছে 19.5 মাইক্রোটেসলা, এবং এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সারটা। তাহলে এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 18-19 এই প্রশ্নটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আমি তাহলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কোন একটা স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের মানটা 50 মাইক্রোটেসলা বলে দিয়েছে, বিনতি বলে দিয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, বলছে ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মানটা আপনাকে নির্ণয় করতে। এখন একটু খেয়াল করে দেখি, আমাকে এই জায়গাটায় ভূচৌম্বক ক্ষেত্রের মান বলে দিয়েছে বি এবং বিরতি ডেল্টা বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে উলম্ব উপাংশ মানে আমরা জানি ভি, সেটা হচ্ছে বি সাইন ডেল্টা। তাহলে বলে দিচ্ছে 50 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু আমরা অলরেডি জানি, সেটার মান হচ্ছে গিয়ে হাফ। তাহলে কত? 25 মাইক্রো টেসলা। এটাই তাহলে সি নাম্বারটার অ্যান্সার। এই সহজ ব্যাপারটাও আই হোপ আপনাদের কাছে ক্লিয়ার আছে, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17-18 প্রশ্ন ছিল। বাচ্চারা, আপনারা যদি মোটামুটি এই অংশটায় ক্লিয়ার থেকে থাকেন, তাহলে আমি এইবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কোন একটা স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ আমাকে বলে দিয়েছে 10 এবং এই জায়গাটায় বিনতি বলে দিয়েছে 60। ভূচৌম্বক ক্ষেত্রের মোট প্রাবল্যের মানটা আমাকে বলতে বলছে, তার মানে আপনাকে আসলে এইচ এর মানটা বলে দিয়েছে এবং আপনার কাছে বি জানতে চাইছে। তাহলে আমরা জানি এইচ এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে কস ডেল্টা। তাহলে বি এর মানটা যে আপনাকে বের করতে বলেছে, ওই ভূচৌম্বক ক্ষেত্রের মোট প্রাবল্যের মানটা, সেটা হচ্ছে এইচ বাই কস। তাহলে এইচ এর মান, আর এখানে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 60, এইচ দিয়ে দিয়েছে 10, কস 60 এর মান হচ্ছে গিয়ে হাফ। অ্যান্সারটা হয়ে যাবে 20। তাহলে আমাদের অপশনের অ্যান্সার হয়ে যাচ্ছে এ। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা কিন্তু আমরা সলভ করতে পারলাম খুব সহজেই। একই রকম প্রশ্ন ছিল, তাই এবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রে অনুভূমিক আর উলম্ব প্রাবল্যের মান সমান বলে দিয়েছে। সমান যদি বলে দেয়, আমরা জানি এটাকে লেখা যায় ট্যান ডেল্টা অর ট্যান বিনতি কোণ, যেটা সেটা হচ্ছে গিয়ে ভি বাই এইচ। দুইটার মান সমান মানে কত? কাটাকাটি করতে পারবো, মানে ভি বাই ভি লিখতে পারবো। তাহলে কত হয়ে যায়? 1। তাহলে এই জায়গাটায় বিনতির মান কত হয়ে যাবে? ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1 এর মান হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। ব্যাপারটা আই হোপ বুঝতে পারছেন। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে বি 45 ডিগ্রি। যদি 45 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমাদের জন্য যেহেতু সহজ একটা প্রশ্ন ছিল, আমরা তাহলে বুঝতে পেরেছি এই সহজ প্রশ্নটাই প্রায় 4 বছর এসেছে, এবং শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেম প্রশ্নটা এসেছে। তাহলে এই কারণে এই প্রশ্নটা আমরা একটু ডিটেলে বুঝে নিলাম। চলেন তাহলে সামনের দিকে এগিয়ে যাই। আমাকে এরপরে বলেছে কোন স্থানের বিনতি কোণের ব্যাপারে। সেই বিনতি কোণটা কত? সেই বিনতি কোণ এবং ভূচৌম্বক ক্ষেত্রের মোট প্রাবল্য মানটা আমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি আর এত। তাহলে ভূচৌম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রাবল্যের মানটা কত? আনুভূমিক এইচ এর ফর্মুলাটা আমরা পড়েছিলাম, বি কস ডেল্টা, অর্থাৎ বিনতি কোণ যেটা আমরা বের করেছি। তাহলে বি এর মানটা আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 48, আর কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। তাহলে 48 ইন্টু হাফ, তাহলে চলে আসছে কত?
24। এটাই হয়ে যাচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে সি। তার মানে আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 14-15 প্রশ্নটা আপনাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার আছে। এটা যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে কোন স্থানের ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল বলতে আমরা উত্তর দক্ষিণ বরাবর পুরোপুরিভাবে একটা দাগ যদি রাখি, ঠিক আছে, ওই দাগ আর চৌম্বক মধ্যতল, একটা চৌম্বককে রেখে দিলে এটা ডিরেক্ট উত্তর দক্ষিণ শোনা করে একটু অ্যাঙ্গেল করে দেখায়। ওই যে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি ডিক্লাইনেশন বা বিচ্যুতি কোণ। সেটাই হচ্ছে কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা চিটাগাং ইউনিভার্সিটির 13-14 একটা প্রশ্ন। তার মানে ভূচৌম্বক, তার অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, বিনতি কোণ, বিচ্যুতি কোণ, এই তিনটা টপিক আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং এখান থেকে যেহেতু রিটেন প্রশ্ন আসেনি, তাই এখান থেকে খুব বড় একটা চান্স আছে আপনাকে রিটেন প্রশ্ন দিয়ে দেওয়ার। তাই এটা আমরা ডিটেলে যত প্রশ্ন এসছে সবগুলোই প্র্যাকটিস করে রাখলাম। তাহলে চলেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। অর্থাৎ নেক্সট টপিকের মধ্যে আমাদেরকে চুম্বকের বৈশিষ্ট্য এবং চুম্বকত্ব নিয়ে পড়াবো। তাহলে এই নেক্সট টপিকে আমরা কি দেখবো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটাগাং এবং খুলনা ইউনিভার্সিটির আসা প্রশ্নের এই ক্যাটাগরির কন্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? চুম্বকের বৈশিষ্ট্য আর চুম্বকত্ব। রিটেন এখনো আসেনি, বাট একটা চান্স আছে এইখান থেকে রিটেন আসার। সো এটা আপনার জন্য একটা অপরচুনিটি। এবং অবশ্যই আমরা বইয়ের কোনো ধরনের টপিক বাদ দিব না, তাই এটা আমাদেরকে অবশ্যই পড়ে রাখতে হবে। সেখানে কি টপিক বলেছে একটু খেয়াল করে দেখি। আমাকে বলেছে যে চুম্বক পদার্থ কত প্রকার, সেটার ব্যাপারে আমাদেরকে বেসিক একটা ধারণা। প্যারাচুম্বক পদার্থ, ডায়াচুম্বক পদার্থ এবং ফেরোচুম্বক পদার্থ মূলত প্রধানত আপনাকে বলেছে। এছাড়াও আরো অনেক ধরনের ক্লাসিফিকেশন আপনাদের বিভিন্ন বইতে দেওয়া আছে। তো প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে বলে দিয়েছে এটাকে যদি আপনি চুম্বক ক্ষেত্রে স্থাপন করেন, সেটা দুর্বল চুম্বকত্ব লাভ করে এবং চুম্বক গ্রাহিতা বা প্রবণতা এটা হচ্ছে গিয়ে ধনাত্মক। ঠিক আছে, তাহলে এটাকে এক্স এম এম এভাবে করে ইন্ডিকেট করে থাকে। এটা কি বলেছে? পজিটিভ। তার মানে কি? এটা জিরোর চাইতে বড়। ডায়াচুম্বক পদার্থের কথা বলেছে, এরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বিপরীত দিকে, মানে চৌম্বক ক্ষেত্রে বিপরীত দিকে চুম্বকত্ব লাভ করে। তাহলে যে চৌম্বক প্রবণতা এটার যে অংশটা বা চৌম্বক গ্রাহিতা এটার মানটা এটা হয়ে যাবে কি? জিরোর চাইতে ছোট। আর ফেরোচৌম্বক পদার্থ এরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রভাবে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে। তাহলে এদের তাপমাত্রা আমরা দেখতে পারি একটা নির্দিষ্ট তাপমাত্রা অতিক্রম করার পর চুম্বকত্ব পুরো নষ্ট হয়ে যায়। এটাকে বলা হয়ে থাকে কুড়ি তাপমাত্রা। আপনার যদি মনে থাকে তপন স্যারের বইতে একটু দেখতে পারবেন, লোহার কুড়ি তাপমাত্রার ব্যাপারে আপনাদেরকে বলে দেওয়া আছে এবং সেটা প্রায় 1043 ক্যালভিনের কাছাকাছি। তো এই ধরনের অংশগুলো আমাদেরকে প্রয়োজন হয়। এখান থেকে পড়বেন আসলে কি কি আপনারা দেখতে পাবেন। আপনারা যেই বই পড়েন না কেন, প্যারাচুম্বক, ডায়াচুম্বক এবং ফেরোচুম্বক এই অংশগুলোর মধ্যে যত ধরনের পদার্থ আছে তাদের নামগুলো দেওয়া আছে, তারা কি ক্যাটাগরিতে পড়ে এবং তাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দিয়ে দেওয়া আছে। সেই বৈশিষ্ট্যগুলো একটা চার্ট করে দিয়ে দেওয়া আছে। তো ওই জিনিসটা একবার একটু রিডিং দিয়ে ফেললে আপনার জন্য ব্যাপারটা সহজ হয়ে যায়। এছাড়াও কি কি প্রশ্ন এসছে সেটা আমি এখন প্র্যাকটিস করিয়ে দিব। তাহলে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, কোনটিতে অস্থায়ী চুম্বকের ব্যবহার করা হয় না? আমরা জানি এই জায়গাটায় সার্কিট ব্রেকার যখন আমরা ব্যবহার করি সেখানে কোনো রকম চুম্বক ব্যবহার করা হয় না, যেটা জাহাঙ্গীরনগর 16-17 প্রশ্ন ছিল। এরপরে যখন আমরা একটা পদার্থের ম্যাগনেটাইজেশনের মান বা চুম্বক প্রাবল্যের সাপেক্ষে কতটুকু সেই মানটা জানতে চাইবো, দেখেন তার মানটা এসেছে ঋণাত্মক। ম্যাগনেটাইজেশন ঋণাত্মক আসে কার? শূন্যের চাইতে ছোট কে? সেটা হচ্ছে গিয়ে ডায়াচুম্বক পদার্থ। একই সাথে নিচের কোন ধাতুটার চুম্বক প্রবণতা সবচেয়ে বেশি? আমরা জানি সবচেয়ে বেশি হচ্ছে নরম লোহার। সেটা হচ্ছে জগন্নাথের 15-16 যে প্রশ্নটা এসেছে। একই সাথে অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে কোন ধরনের চৌম্বক পদার্থ সবলতার অঞ্চল থেকে দুর্বলতার অঞ্চলের দিকে যাবে। সবল থেকে দুর্বল একমাত্র একটাই যায়, সেটা হচ্ছে কি? ডায়াচুম্বক পদার্থ। এবং মনে রাখেন ডায়াচুম্বক পদার্থের কিন্তু কোন রকম কুড়ি তাপমাত্রা নাই। কুড়ি তাপমাত্রা কি ওই যে ফেরোচৌম্বকের ওই ক্ষেত্রে আছে, এবং প্যারাচৌম্বকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাওয়ার পর সেটা কি আবার ফেরোচৌম্বকে কনভার্ট হতে পারে। সো এই ব্যাপারগুলো একটু জানা আর কি। তারপরে আমাদেরকে বলেছে প্যারাচুম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক প্রবেশতার মান সেটা একের চাইতে সামান্য বড় হয়। তাহলে দেখেন বি নাম্বার অপশনে লেখা একের চেয়ে সামান্য বড়। একের চাইতে অনেক বড় কার? ফেরোচৌম্বকের ক্ষেত্রে। আর একের চাইতে ছোট কার? ডায়াচুম্বকের। তাহলে রাজশাহী ইউনিভার্সিটির এই যে 14-15 এই প্রশ্নটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। যদি আপনি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আমাদেরকে বলছে যে তাপমাত্রায় কোনো ফেরো চৌম্বক পদার্থের চুম্বকত্ব শূন্য হয়ে যায় সে তাপমাত্রাকে বলা হয়ে থাকে কুড়ি তাপমাত্রা, যেটা আপনাকে আমি লোহার জন্য লিখেও দিলাম 1043 ক্যালভিন। এটা একটু মাথায় রাখবেন। যখন এগুলো আপনার ক্লিয়ার হয়ে গেছে, আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক যেটা কিনা হচ্ছে চুম্বক ভ্রামক,
এই চুম্বক ভ্রামকটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 13-14 একটা প্রশ্ন, এখান থেকে আমাদের প্রশ্নগুলো আসে। এখন পর্যন্ত এখানে প্রশ্ন আসেনি খুব একটা, রিটেনের জন্য এরকম যে এসছে ব্যাপারটা এরকম না। বাট আমরা একবার জাস্ট একটা ফর্মুলায় যেহেতু আছে এটা পড়ে রাখবো, কোনোভাবে বাদ দেওয়ার দরকার নেই, কারণ বলা তো যায় না কখন কোনখান থেকে প্রশ্ন আসলে চলে আসে। সেটার থিওরিটা এইভাবে কাজ করে, কোন একটা চুম্বক আপনি নিয়েছেন, সেই চুম্বকের চুম্বক ভ্রামকের মান এম, সেটা হচ্ছে ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু স্মল এম ইন্টু 2L। এই স্মল এমটা হচ্ছে গিয়ে চুম্বকের যে মেরু শক্তি, এইটা আপনাকে বলে দেওয়া থাকবে। আর 2Lটা হচ্ছে গিয়ে এই জায়গাটায় চুম্বক দৈর্ঘ্য। কিছু প্রশ্নে দেখবেন আবার এভাবেও লেখা থাকে চুম্বক দৈর্ঘ্য। এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের যে যতটুকু জ্যামিতিক দৈর্ঘ্য হবে, এই যে চুম্বকটা ধরেন আপনি এখানে লিখেছেন, এই যে নর্থ, এটা ধরেন সাউথ, এই যে এতটুকু হচ্ছে গিয়ে জ্যামিতিক দৈর্ঘ্য। এই জ্যামিতিক দৈর্ঘ্যটা আপনি মাপবেন, মাপার পর তাকে 0.85 দিয়ে যদি গুণ দেন তাহলে তার চুম্বক দৈর্ঘ্যটা আসবে। এবং বুঝতে পারছেন চুম্বক দৈর্ঘ্যটা জ্যামিতিক দৈর্ঘ্যের চাইতে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই বেসিক একটা প্রশ্নই আমাদের এই চৌম্বক ভ্রামকের মধ্যে আছে। তাহলে চৌম্বক ভ্রামকের এই প্রশ্নটা যেহেতু আমি বুঝতে পেরেছি আমি কখন কোনটা ব্যবহার করব, সেটা একটু প্র্যাকটিস করে ফেলি। একটা চৌম্বকের মেরু শক্তি আপনাকে বলে দেওয়া আছে, তাহলে মেরু শক্তির মানটা আমরা জানতাম ছোট হাতের এম দিয়ে বলে দেওয়া থাকতো। চুম্বক দৈর্ঘ্য ডাইরেক্টলি, সেই চুম্বক দৈর্ঘ্যের মানটা আমরা কি জানি, চুম্বক দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 2L। আমাকে জ্যামিতিক দৈর্ঘ্যের কথা বলেনি, ডিরেক্টলি চুম্বক দৈর্ঘ্যের কথা বলে দিয়েছে। তাহলে এইটা হলে আমাকে চুম্বক ভ্রামকের মানটা বের করতে বলেছে। একটু আগে দেখেন ফর্মুলা পড়েছেন, চুম্বক ভ্রামক সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম ইকুয়াল টু স্মল এম ইন্টু 2L। তাহলে এই দুইটার মানই আমাকে আলাদা আলাদা করে বলে দিয়েছে। এম এর মান কত বলে দিয়েছে, 5 ইন্টু 10⁻⁻4। 2L এর মানটা কত বলে দিয়েছে, সেটা হচ্ছে 0.25। তাহলে 0.25 এর অর্থ হচ্ছে গিয়ে 5/4, 1/4। তাহলে 1/4 এখানে ক্যালকুলেশন করতে পারি, 5 দিয়ে ক্যালকুলেশন করতে পারি। তো বুঝতেই পারছি 5 আর 5 হচ্ছে গিয়ে 25, তাহলে 5 হচ্ছে 2, 5 দুগুণে 10 আর 2 হয় গিয়ে 12। তাহলে এটা 2 ঘর। তাহলে এই 2 ঘর থাকছে ইন্টু 10⁻⁻4। তাহলে দেখতে পাচ্ছি 1.25 10⁻⁻4। এবার ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সারটা। আপনারা এই পর্যন্ত সবকিছু ডিটেলে বুঝতে পেরেছেন কিনা আমাকে এই জায়গাটায় একটু ঠান্ডা মাথায় দেখে বলেন। ঠিক আছে, এটা যেহেতু সহজ একটা প্রশ্ন ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 13-14 একবারই এসেছে, তাই এই প্রশ্নটাও আমরা করে রাখলাম। তো সাবধান, আমরা এই ক্লাসের মধ্যে এই ব্যাপারগুলো যখন ক্লিয়ার হয়েছে, একটা বিষয় বুঝতে হবে, আমাকে এই চৌম্বক দৈর্ঘ্য ডিরেক্ট বলে দিয়েছে নাকি জ্যামিতিক দৈর্ঘ্য বলেছে। জ্যামিতিক দৈর্ঘ্য বললে 0.85 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে প্রশ্ন আসছে এবং আমাদের প্র্যাকটিস করতে হবে, সেই সবগুলো বিষয় এই মাস্টার ক্লাসে শেষ হয়ে গেল। তুমি ঠান্ডা মাথায় এই বিষয়গুলো পড়ো, তোমার অফলাইন এবং অনলাইন ক্লাস করবার সময় যে কোনো রকম প্রশ্ন যদি পাও তুমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। তোমার পোর্টালে যে কিউএনএ আছে সেখানে তুমি প্রশ্ন যেমন শেয়ার করতে পারো, একসাথে ক্লাস হবার সময়ও টিচারকে তুমি জানাতে পারো। তারপরও তুমি কোনোভাবে যদি কোনো কিছু বুঝতে না পারো, সেই প্রশ্নগুলোর সমাধান যদি না হয়ে থাকে, যে কোনো সময় কিউএন এর প্রশ্ন সমাধানের জন্য আমরা আছি। তাই ঠান্ডা মাথায় এই বিষয়গুলো পড়ো, অবশ্যই এগুলোর কাজে দেবে। অনেক সময় আমরা এই প্রশ্নগুলো পেয়ে থাকি যে তোমাদের কলেজে অথবা তুমি পড়বার সময় হয়তো বা ডিটেলে থিওরি পড়োনি, যেটা তোমাকে বুঝতে অসুবিধা করছে, তুমি শর্টকাটের চাইতে বরং থিওরির উপর ফোকাস বেশি দিতে চাচ্ছ ব্যাপারটাকে ডিটেলে বোঝার জন্য। এগুলোর জন্য তুমি চাইলে অন্যরকম পাঠশালারও যে ভিডিওগুলো করে দেওয়া আছে সেগুলো তুমি দেখে নিতে পারো, সেগুলো তোমাকে ইউটিউব থেকে বুঝতে সহায়তা করবে। তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো, ঠান্ডা মাথায় তাহলে এগুলো পড়তে থাকো ইনশাল্লাহ।